আমরা জানি যে সিলেট হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে বিশেষ করে বৃষ্টিপাত যেটা বেশি হয় এবং ২০২২-এ আমরা দেখলাম যে হঠাৎ করে বন্যা চলে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় নদী যদি আমি বলি যে সিলেট বিভাগ থেকে ঢুকেছে, যেটা সুরমা কুশিয়ারা নাম আমরা চিনি। তো সুতরাং এই যে নদীর প্রবাহ এটা থাকবেই। সুতরাং যখন আমাদের যে পার্শ্ববর্তী দেশে যখন এটা প্রচুর বৃষ্টিপাত হয়, বন্যা শুরু হয়, তখন এই দুই নদীতে প্লাবিত হয়ে যায়। সুতরাং আমাদের প্রতি বছরই একটা প্রস্তুতি থাকে। তা আমাদের এবারও প্রস্তুতি আছে, যেহেতু বর্ষা শুরু হয়েছে, যে আমাদের বিশেষ করে যে ফ্যাসিলিটিগুলো যেগুলো আছে, যদি আমি সিলেট জেলার কথা বলি, ৬৭টা আমার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। সুতরাং আমরা আগের থেকে একটু প্রিপারেশন নিচ্ছি। যে প্রথমে যেটা কথা হচ্ছে যে আমার সার্ভিস যারা দিবে তাদের একটা প্রস্তুতি, আর যে জিনিসগুলো দিয়ে তারা সার্ভিস দিবে, যেটা আমরা কন্ট্রাসেপ্টিভস বলছি, ওষুধ বলছি, এটা যে জায়গাটা রক্ষিত থাকে, যেটা বলছি আমরা গুদাম বলছি, যেটা স্টোর, এইটা আমরা দেখেছি ২২ সালে আমাদের একটু সমস্যা তৈরি হয়েছে যে আমার স্টোরগুলো সব নিচে, যে আপনার পানি ঢুকে গেলে আমার ওষুধের একটা বিনষ্ট বা ব্যবহার অনুপযোগী হয়। এই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা কিছু কিছু জায়গাকে সিলেক্ট করেছি যে জায়গাগুলোতে আসলে বন্যা আসলে পানি থাকবেই হয়। তো সেই জায়গাগুলোতে কীভাবে সেবাটা দেওয়া যায় সেই জায়গাটাকে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি যে আপনারা আমার এফডব্লিউসিতে আসতে পারছেন না, তাহলে আপনার কাছাকাছি যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনি কন্ট্রাসেপ্টিভস বা ওষুধ আপনি পেতে পারেন। সুতরাং এই জায়গাটা আমরা একটা ব্যাপক একটা প্রস্তুতি নিয়েছি, কারণ আমরা জানি যে হবেই, হয়তো আর যদি না হয় তাহলে তো আমাদের আল্লাহ রহমত যে আমাদের হচ্ছে না। সুতরাং আমরা সব কিছু মিলে, লোকবল মিলিয়ে, ফ্যাসিলিটি মিলিয়ে আমরা একটা প্রস্তুতি নিয়ে আছি যেন আমরা বন্যাকে মোকাবেলা করতে পারি। কারণ এটা হলো প্রতিরোধটা একটা বড় জিনিস, যে বন্যার শুরু হওয়ার আগে আমরা যদি প্রিপারেশন থাকে তাহলে আমাদের ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে উপজেলা লেভেলে যে টিম আছে, আমার উপজেলা লেভেলে যারা কর্মকর্তা আছে, টিমের সাথে সদস্য আছে, সুতরাং সবার নিয়ে একটা ভালো সমন্বয়ের মাধ্যমে আমরা এটা উত্তোলন করতে আশা করছি। জি, দুর্যোগের সাথে তো স্বাস্থ্যের সম্পর্ক একদমই সরাসরি। আমরা দেখেছি যে নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। এবারই দুর্যোগের সময় স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো অনেক সময় বন্ধ থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সেই বন্ধকালীন সময়ে কমিউনিটি যে লোকগুলো থাকেন, বিশেষ করে গর্ভবতী মা সহ আমাদের শিশু এবং অন্যান্য যারা ভালনারেবল গ্রুপ আছে, তারা প্রয়োজনীয় সেবাগুলো থেকে বঞ্চিত হন এবং অনেক ক্ষেত্রে প্রাণহানির মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটে। তো এই জায়গাতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সক্ষমতা বাড়ানো আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা সিলেট জেলা সহ বাংলাদেশে 5টি দুর্যোগপ্রবণ এলাকায় যেখানে দীর্ঘমেয়াদী বন্যা হয়, সেখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আমরা সহায়তা করছি, সরকারের সাথে একসাথে কাজ করছি, যাতে করে সেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দুর্যোগকালীন সময়ে মিনিমাম লেভেলে প্রয়োজনীয় সেবাগুলো দেওয়ার জন্য প্রস্তুত থাকে। 25 সালে বন্যার জন্য আমরা অবশ্যই দাবি করি যে 2022-এ আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো যতটুকু ভালনারেবল ছিল, এর মধ্যে অনেকগুলো কাজ আমরা করেছি গত 2 বছর, এবং 25-এ আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো হয়তো অতটা ভালনারেবল থাকবে না। তবে পাশাপাশি এটাও সত্যি, আমাদের দুর্যোগের প্রকোপটা এখন আমাদের অনুমানের বাইরে চলে গেছে। আমরা আসলে অনুমান করতে পারি না যে দুর্যোগের প্রকোপ কতটুকু ভয়াবহ হতে পারে। যেমন গত বছর আমরা ফেনীর বন্যাটা দেখলাম, তো 2022-এর চেয়েও যদি ভয়াবহ দুর্যোগ হয় তখন কী অবস্থা সেটা আমরা জানি না, বাট 2022-এর লেভেলে যদি কোনো বন্যা হয় তাহলে অবশ্যই আগের চেয়ে এই জেলার সেবাকেন্দ্রগুলোর সক্ষমতা অনেক বেড়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য আসলে যদি সরাসরি এবং অপ্রত্যক্ষভাবে যদি কোনো খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা কিন্তু স্বাস্থ্য খাত। কারণ আপনারা জানেন যে আমাদের সংক্রামক যে ব্যাধিগুলো আছে, যে সমস্ত জীবাণু দিয়ে রোগ হয়, সেই সমস্ত জীবাণু কিন্তু টেম্পারেচারের ওঠানামার সাথে কিন্তু ওদের গ্রোই বলেন বা এদের বংশবৃদ্ধি বলেন নির্ভর করে। এখন যদি আমাদের এভারেজের টেম্পারেচার সেটা যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে কিন্তু কিছু স্পেসিফিক ভেক্টর মানে যে সমস্ত বাহক দিয়ে রোগ হয় বা যে সমস্ত জীবাণু দিয়ে রোগ হয়, সেগুলোর কিন্তু
দ্রুত বংশবৃদ্ধি করার একটা সম্ভাবনা থাকে এবং ওদের মাধ্যমে কিন্তু সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার চান্সও বেড়ে যায়। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনারা জানেন যে এই সংক্রামক ব্যাধির প্রধানতম কারণ হচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগের পানি এবং বিশুদ্ধ খাবারের অভাবের কারণে হয়ে থাকে। বন্যা বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিন্তু এই বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়ে। তখন যেহেতু লোকজন বিশুদ্ধ পানি সেবা থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু এই ধরনের পানিবাহিত রোগের সংখ্যাটাও অনেক বেড়ে যায়। 3 নম্বর যেটা হচ্ছে যে হয়তো সরাসরি জলবায়ু পরিবর্তনজনিত রোগ না, ধরেন একজন হার্টের রোগী, একজন প্রেগনেন্ট গর্ভবতী মা, তার হয়তো ওই সময়টাতেই হাসপাতালে সেবা নেওয়াটা প্রয়োজন। কিন্তু যেহেতু আমাদের এই জলবায়ুর আনপ্রেসিডেন্টেড পরিবর্তনের কারণে আমাদের হাসপাতালগুলোতে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরাসরি ওনারা যেতে পারছে না, সেই কারণে ইমার্জেন্সি সেবাগুলো কিন্তু বিঘ্নিত হয়। সে হাসপাতালে গেলে সে খুব সুস্থ হয়ে যেত, সে কিন্তু বাসায় থাকার কারণে তার এই রোগগুলা বা এই স্বাস্থ্য সমস্যাগুলো আরও খারাপের দিকে যাচ্ছে। তো এই 3টা জিনিস বিবেচনা করে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের যে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন স্বাস্থ্য খাতের, সেটা অ্যাড্রেস করেই এই পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল একটি, আমি বলবো প্রজেক্ট না ঠিক, ওনারা একটা রিসার্চ করেছেন যে আসলে আমরা এই অঞ্চলের আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো কতটুকু সক্ষম এটার জন্য, এবং ওনারা এই ফাইন্ডিংগুলো আজকে আমাদের মধ্যে শেয়ার করলেন। এবং এই ফাইন্ডিংগুলোর মধ্যে মোটা দাগে যে প্রবলেম ওনারা আইডেন্টিফাই করেছেন, কোনোটার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মোটামুটি জানি কম বেশি যে এইগুলোই আমাদের প্রবলেম। আমি ওনাদের ধন্যবাদ দিব যে ওনারা এই যে ওনাদের রিসার্চের যে ফাইন্ডিংটি, সেটি আমাদের মধ্যে আজকে শেয়ার করলেন। এবং আমরা আশা করব যে আমরা যখন স্থানীয় পর্যায়ে আমাদের স্বাস্থ্য খাতকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো মোকাবেলার জন্য যে প্ল্যান করব, তখন ওনাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা কাজে লাগিয়ে সঠিকভাবে আমরা স্বাস্থ্য খাতকে জলবায়ুর পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে পারব। একটা বিষয় হচ্ছে, আমি 2022 সালের কথা যদি বলি, 2022 সালে ডিভাস্টেটিং বন্যার পরেও কিন্তু ওই যেটা বলেছিলাম আমি আগে, সিলেটে কিন্তু কোনো ধরনের মহামারী দেখা দেয়নি। জলবায়ুজনিত কোনো ধরনের এই পানিবাহিত যে সমস্ত রোগ হয়, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, এই ধরনের কোনো রোগের কিন্তু কোনো প্রাদুর্ভাব দেখা দেয় না কোনো অঞ্চলেই। আমরা কিন্তু আমাদের সীমিত লোকবল দিয়ে, আমাদের সীমিত রিসোর্স দিয়ে আমরা কিন্তু কাজ করেছি। মানুষজন সচেতন ছিল, হয় নাই। সেকেন্ড, ওনাদের রিসার্চে আপনারা দেখেছেন যে আমাদের যে হেলথ ফেসিলিটিগুলো কিন্তু কোনোটাই লম্বা সময়ের জন্য বন্ধ ছিল এরকম ছিল না। হেলথ কমপ্লেক্সগুলো তো একদিনের জন্য বন্ধ থাকে নাই, কমিউনিটি ক্লিনিক, সাব সেন্টারগুলোও খুব লম্বা সময়ের জন্য বন্ধ থাকে নাই, মানে মানুষের অ্যাক্সেস ছিল। এখন এই সবগুলাই হয়েছে কিন্তু স্থানীয় পর্যায়ে মানুষের এবং আমাদের যে হেলথের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উদ্যোগের জন্য। কিন্তু এটা সিস্টেমিক উপায়ে নাই। সিস্টেমিক উপায়ে যাতে এটা করে, যেমন আমার হঠাৎ করে বন্যা হলে আমার একটা ফান্ড দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের জন্য, একটা নৌকার, মানে আমরা যখন সেবা দিতে যাব আমার তো একটা জলযানের প্রয়োজন হবে, নৌকার প্রয়োজন হবে, ওইটা আমি কোত্থেকে পাবো? এই জিনিসগুলোর জন্য আমাদের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিগুলো মোকাবেলায় 22 সাল থেকে আমরা সরকারিভাবেও কাজ করছি ওনাদের রিকমেন্ডেশনের আগে থেকেই। 22 সালের চেয়ে পরিস্থিতি এখন অনেকটাই ভালো, এবং আমরা আশা করছি 2022 সালে যেরকম আমরা অপ্রস্তুত অবস্থায় ছিলাম, যদি 25 সালে এরকম কোনো উপরলা না করুক হয়, আমরা ওই বছরের চেয়ে ভালো রেসপন্স দেখাতে পারি।